নমস্কার বন্ধুরা, গল্পের তরীতে আপনাকে স্বাগত। আমি সৌপর্ণ। গল্পের তরী চ্যানেলটির উত্থান শুধুমাত্র আপনাদের গল্প শোনাবার জন্য, তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পের তরীকে। আমাদের আপন করে নিন আর এগিয়ে চলার সাহস যোগান। আজকের গল্পের নাম ডক্টর ডিকোস্টার সন্দেহ। লিখেছেন সোমতীর্থ গাঙ্গুলি। সোমতীর্থ গাঙ্গুলি পেশায় একজন মাইক্রোবায়োলজিস্ট। লেখালেখি তো বটেই, তার পাশাপাশি অভিনয়, আবৃত্তি, আঁকা, গান ইত্যাদি বিষয়ে সুযোগ পেলেই চর্চা করেন। তার নিজস্ব একটি চ্যানেল আছে যার নাম লাইট ক্যামেরা অ্যান্ড মঙ্গললাল। নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা চেক আউট করতে পারেন তার চ্যানেল। তাহলে দেরি না করে তরির পাল তুলে দিই, ভেসে পড়ুন আজকের গল্পের সাথে। শুরু হচ্ছে ডক্টর ডিকোস্টার সন্দেহ। শীতের শেষ, বসন্ত এসে গেছে। আমার বাংলোর সামনেই সার বেঁধে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ। তারই একটায় বসে কোকিলটা অনবরত ডেকে চলেছে। কিছুটা দূর থেকেই ভেসে আসছে সমুদ্রের গর্জন। সামনের গাছটায় কয়েকটা চড়াই কিচির মিচির করে ডাকছে। আমি শ্যামনন্দু শ্যামলাল, আন্দামানে পোর্ট ব্লেয়ারে থাকি। পেশায় মেরিন বায়োলজিস্ট। জুলজিতে ডক্টরেট করেছি। দীর্ঘদিন কলকাতায় শিক্ষাচর্চা করার পর আমার ডাক পড়ে আন্দামানের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সে। আমি এখন এখানকারই একজন বৈজ্ঞানিক। আমাকে এখানে ডেকে নিয়ে আসার উদ্দেশ্যটা একটু অদ্ভুত। বিগত কয়েক মাস ধরে লোকের মুখে মুখে শোনা যাচ্ছে কিছু অদ্ভুত ঘটনা। প্রচুর ছোট বড় মালবাহী জাহাজ হারিয়ে যাচ্ছে মাঝ সমুদ্রের বুক থেকে। এখানকার ট্রাইবাল জারোয়ারদের মধ্যে অনেকেই দেখেছে কিছু অদ্ভুত জীব। জারোয়ারা বলে কোনো সামুদ্রিক অপদেবতার অভিশাপ লেগেছে। যাই হোক, আজ রবিবার। আমার ছোটবেলার বন্ধু স্বনামধন্য গবেষক সব্যসাচী বোস কলকাতা থেকে আসছে। সব্যসাচী অ্যাপ্লাইড ফিজিক্সের প্রফেসর। আমি বিয়ে থা করিনি। পোর্ট ব্লেয়ার শহরতলি থেকে কিছুটা দূরে ইনস্টিটিউটের এক বাংলোয় আছি। ছোটবেলার বন্ধু আসবে, তাই নানা রকম রান্না চলছে। ইলিশ, পমফ্রেট, মাংস ইত্যাদি। সবটাই করছে আমার অ্যাসিস্ট্যান্ট কাম রাঁধুনি চিরন্তন। অদ্ভুত ছেলে এই চিরন্তন। ভীষণ পরিশ্রমী, ভীষণ বুদ্ধিমান আর ভীষণ কম কথা বলে। একটা মানুষের মধ্যে যে এতগুলো গুণ একসাথে থাকতে পারে তা চিরন্তনকে না দেখলে বোঝা যাবে না। আমার সাফল্যের পিছনে আসলে ওর 16 আনা হাত আছে। চিরন্তনের শখ হচ্ছে মিউজিক আর ইলেকট্রনিক্স। আমাকে একটা মজার ঘড়ি বানিয়ে দিয়েছে। নিজের কাছেও রেখেছে একটা। ঘড়িটাতে যে খালি সময় দেখা যায় তা নয়, ঘড়িটায় একটা সুইচ আছে লাল রঙের, আর আছে দুটো চিপস। এর একটা জিভের তলায় দিয়ে ওই লাল সুইচটা টিপলেই শোনা যায় অদ্ভুত সব বাজনা। কেউ যদি কানে শুনতে নাও পায় তবুও এই বাজনা অনুভব করতে পারবে। দুটো চিপস সবসময় ঘড়ির সঙ্গে আটকে থাকে। আচ্ছা, দুটো কেন জিজ্ঞেস করতে ও বলল, একটা ব্যাকআপ, যদি আরেকটা হারিয়ে যায়। কাল জিভের তলায় একটা চিপ রেখে লাল সুইচে চাপ দিতেই শুনতে পেলাম সে অদ্ভুত সঙ্গীত। যেন স্থান কাল পাত্রের গণ্ডি পেরিয়ে মনকে নিয়ে গিয়ে ফেলল এক অন্য জগতে। অদ্ভুত একটা প্রশান্তির জগৎ। ঠিক লাল বোতামটার নিচে
দুটো সফট স্ক্রল সুইচ রয়েছে। কিছু একটা বাড়ানো কমানো যায় তাতে। ওটা নিয়ে খুটখাট করছিলাম, হঠাৎই চিরন্তন চেঁচিয়ে উঠল, ওটা ধরো না দাদা, ওটা বাড়ালে বিপদ হতে পারে। কেন? ওটা কি? ওটা আসলে ফ্রিকোয়েন্সি বাড়ানো কমানো সুইচ। বেশি বাড়ালে মস্তিষ্কে চাপ পড়তে পারে। সেই থেকে ওই সুইচগুলোতে আর হাত দিইনি। আজ আড্ডা জমবে ভালোই। সব্যসাচী বোস মানে সব্য এমনিতেই আড্ডাবাজ ছেলে, তার উপর আজ আবার ওর জন্য একটা সারপ্রাইজ আছে। ওর সাথে আজ ডিকোস্টা সাহেবের আলাপ করিয়ে দেব। ডক্টর আলভারেজ ডিকোস্টা পেশায় বায়োকেমিস্ট হলেও ইদানিং ফান্ডামেন্টাল ফিজিক্সের ওপর কাজ করছেন ভদ্রলোক। নাম শুনতেই সোফা থেকে তড়াক করে লাফিয়ে উঠল সব্য। বলিস কি রে, আলভারেজ ডিকোস্টা, সে পাগলা বৈজ্ঞানিক যাকে বছর দশেক আগে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল সায়েন্স থেকে বার করে দিয়েছিল কি একটা এথিক্যাল কোড ব্রেক করেছিলেন বলে। ইথারিয়াল না, কিছুদিন মনে করতে পারছি না। আরে হ্যাঁ রে, উনি প্রায় 5-5টা রিসার্চ ইনস্টিটিউট থেকে বহিষ্কৃত হয়েছেন। কিসের জন্য বার করা হয়েছিল ঠিক মনে করতে পারছি না, কিন্তু সেই সময় ওকে নিয়ে কাগজে খুব লেখালেখি হয়েছিল। হ্যাঁ, উনি এসে উঠেছেন আন্দামানে। সামনের সমুদ্রটার পার ধরে মাইল 3 গেলেই প্রায় 3 কিলোমিটার দূরে একটা ঝাউবনের দ্বীপ দেখা যাবে। ঝাউবনটা পেরিয়ে পশ্চিম দিকে যে কাঁচা রাস্তাটা গেছে, ওটার বাঁ পাশ ধরে একটা টিলা উঠে গেছে। টিলার একটা প্রান্ত একেবারে সমুদ্রের উপর, খাড়া নেমে গেছে বঙ্গোপসাগরে। সেখানেই একটা ল্যাবরেটরি খুলে নিজেই রিসার্চ করে চলেছে রাত দিন। মাঝে মাঝে পোর্ট ব্লেয়ার চেস ক্লাবে আসেন, সেখানেই আলাপ। পাগলা বৈজ্ঞানিক। এতক্ষণে সব্য ওর মোবাইলে ইন্টারনেট খুলে ফেলেছে। আসলে এত স্লো নেট তোর এখানে? ডক্টর আলভারেজ ডিকোস্টা, হ্যাঁ ওই তো, মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স অফ সায়েন্টিস্টস ওয়াইফ। আমি ঝুঁকে পড়ে দেখতে চেষ্টা করলাম। না, সত্যি নেট আসছে না। বউটা হারিয়ে যাওয়ার পরই পাগল হয়ে গিয়েছিলেন মনে হচ্ছে। কিন্তু আমার ভদ্রলোককে দেখে বা কথা বলে একবারের জন্য পাগল বলে মনে হয়নি। কিন্তু বটে, কি বলল? বললেন একদিন চলে আসুন না আমার গবেষণাগারে। তাই নাকি? তবে আমি শুনেছিলাম প্রফেসর ডিকোস্টা নাকি খুব একটা সোশ্যাল নন। না, তা নন অবশ্যই। চেস ক্লাবে এসে খালি চেস খেলেন, কথাবার্তা খুব একটা কারোর সঙ্গে বলেন না। তবে সেদিন আমার সাথে তো ভালোই কথা বললেন। আমার কাজ, গবেষণাপত্র সব কিছু নিয়েই কথা হলো। ওনার নিজের বিষয় ছাড়াও জীববিজ্ঞানের সমস্ত বিষয় অগাধ পাণ্ডিত্য। তাই কথা বলতে বলতে কীভাবে যে সময় কেটে গেল। তারপর তুই গেছিলি ওনার ল্যাবরেটরিতে? হ্যাঁ, তা তো অবশ্যই যাব না, তবে একা যাইনি। চিরন্তন কিছুতেই আমাকে একা ছাড়ছিল না। বলল, না দাদা, তোমাকে একা যেতে দেবো না। পাগলা প্রফেসর যদি তোমাকে সাপ ব্যাং বানিয়ে দেয়, আমিও যাব তোমার সাথে। এবার সব্যর চোখগুলো গোল গোল হয়ে গেছে। নানা টুকরো টুকরো মিলে নয়, আদ্যপান্ত পুরো এক্সপিরিয়েন্সটা বল। আচ্ছা আচ্ছা বাবা, তবে শোন। আমি শুরু করলাম। গত শুক্রবার সন্ধেবেলায় চিরন্তনকে নিয়ে ড্রাইভ করে বেরিয়ে গেলাম আমার স্ট্যান্ডার্ড হেরাল্ডটা চেপে। এখানে স্পেশাল লঞ্চ ফেরি আছে, যা যাত্রী শুদ্ধ গাড়ি ফেরি করে দ্বীপটা অবধি পৌঁছে দেয়। ঝাউবন পেরিয়ে টিলার রাস্তা ধরে স্ট্যান্ডার্ড হেরাল্ডটা চালিয়ে উপরে উঠতে থাকলাম। কিছুটা উঠতেই চোখ পড়ল অদ্ভুত বাড়িটা। ঠিক বাড়ি বলা চলে না, পুরোনো কোনো পরিত্যক্ত হেলথ সেন্টার গোছের বিল্ডিং আর কি। এটাই ডিকোস্টা সাহেবের ল্যাবরেটরি। সামনের দরজায় কোনো কলিং বেল নেই। ভদ্রলোক কোনো মোবাইল বা ল্যান্ডলাইনও ব্যবহার করেন না। কয়েকবার নক করতেই ভিতর থেকে একটা কোল্যাপসেবল গেট খোলার আওয়াজ পেলাম। এবার দরজা খুলল। দেখলাম দাঁড়িয়ে আছেন শ্রীমান স্বয়ং প্রফেসর। এক মুখ সাদা কালো দাড়ি গোফের ভিতরে উকি মারছে ভদ্রলোকের টিকালো নাকটা। সব থেকে অদ্ভুত, ওর চোখ দুটো মনে হচ্ছে যেন কোটর থেকে বেরিয়ে আসা দুটো জলজলে ব্ল্যাক পার্ল। এক অদ্ভুত খিদে ওই চোখগুলোর ভিতরে।
কিসের জন্য একটা তারা দাঁড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ওই চোখ দুটোকে। ভদ্রলোকের পিছনে দাঁড়িয়ে রয়েছেন একটি বছর 30-এর লম্বা তরুণী, গায়ে লম্বা অ্যাপ্রন আর চোখে মোটা ফ্রেমের চশমা। ডান চোখের পাশে একটা ছোট্ট তিল। আসুন আসুন মিস্টার সান্যাল। ও হচ্ছে সুবর্ণা, আমার ল্যাব টেকনিশিয়ান। সুবর্ণা প্রথমে আপনাদের ল্যাব ঘুরিয়ে দেখাবে, তারপরে ও আপনাদের আমার এক্সপেরিমেন্ট রুমে নিয়ে আসবে। কেমন? এই বলে ডক্টর ডিকোস্টা সামনের করিডোর দিয়ে বেরিয়ে গেলেন। সুবর্ণা দেখলাম খুব ভালো মেয়ে, খুব হাসি খুশি। প্রত্যেকটা ঘর এত নিপুণভাবে ঘোরালো যে তারিফ না করে পারলাম না। মেয়েটি খুব স্বতঃস্ফূর্ত। লক্ষ্য করলাম চিরন্তনের সাথে ওর একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছে। একজন কম কথা বলে আর একজন কথা বলেই যায়। আমরা একটা অদ্ভুত ক্যাপসুলের মতো ঘর ডান দিকে রেখে এগিয়ে গেলাম। ঘরটাকে দেখে কেন জানি ভালো লাগলো না। যদিও ঘরটা বন্ধ, প্লেনের দরজার মতো ওটার দরজা একদম সিল্ড, এয়ার টাইট। একটা ছোট এলিভেটর দিয়ে আমরা উপরে উঠলাম। ঠিক কতটা উপরে বুঝতে পারলাম না। এলিভেটরের দরজা খুলতেই দেখলাম সরু রেল লাইনের মতো ট্র্যাক করা আছে। সেটা চলে গেছে গোলাকার একটা কাঁচের ঘরের দিকে। সুবর্ণা বলল যে এটা নাকি কন্ট্রোল কাম মেডিটেশন রুম। এই গোলাকার কন্ট্রোল বা মেডিটেশন ঘরটা অদ্ভুত শান্ত ধরনের। উপর থেকে প্রচুর পাইপ ঝুলছে আর সামনের দেয়ালে একটা বড় গোল চাকতি অনবরত ঘুরে যাচ্ছে। দুটো রাউটার লাগানো আছে এই ঘরে, ওয়াইফাইও আছে। দেয়ালটা ছাড়া পুরো ঘরটাই ট্রান্সপারেন্ট কাঁচ দিয়ে তৈরি। কাঁচের ভিতর দিয়ে নিচের হলটা দেখা যায়। এই হলটাই ডক্টর ডিকোস্টার এক্সপেরিমেন্ট ঘর। নিচের হলটা এক কথায় বিশাল। আমরা যেই উচ্চতা থেকে হলটাকে দেখছি তা কম করে 30 ফুট হবে। আমাদের অনেক উপরে সিলিং। একটা ঘোরানো সিঁড়ি এই ঘরটা থেকে সোজা ডিকোস্টার সাহেবের এক্সপেরিমেন্ট ঘরটায় চলে গেছে। আমরা আবার এলিভেটর নিয়ে নিচে নামলাম। এবার সুবর্ণা আমাদের নিয়ে গেল অ্যানিম্যাল রুমে। কত যে জন্তু জানোয়ার কীটপতঙ্গ আছে এই ঘরে তার ইয়ত্তা নেই। চিরন্তনের সাথে সুবর্ণার ভালোই ভাব জমে গেছে। ও হঠাৎ করে ওর নিজের সেই মজার ঘড়ি আর চিপটা হাত থেকে খুলে সুবর্ণাকে দিয়ে বসল। মজার ঘড়ি পেয়ে আর সুন্দর মিউজিক শুনে খুব খুশি সুবর্ণা। সুবর্ণার ডান চোখের পাশে ছোট্ট তিলটা যেন মুখটাকে আরো সুন্দর বানিয়ে তুলেছে। আমরা এবার 3টে প্যাসেজের সংযোগস্থলে এসে দাঁড়িয়েছি। বাঁ দিকের সরু প্যাসেজটার একটু দূরে আমাদের জন্য অপেক্ষা করছেন ডক্টর ডিকোস্টা। আসুন আসুন মিস্টার সান্যাল, আপনারা একদম সঠিক সময় এসেছেন। আমার অভিনব রিসার্চের আজ ফাইনাল এক্সপেরিমেন্ট। আপনাকে উইটনেস হিসেবে রাখা যাবে। আমরা সরু প্যাসেজটা দিয়ে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার এক্সপেরিমেন্টটা এক্স্যাক্টলি কি নিয়ে? টেলিট্রান্সপোর্ট। টেলিট্রান্সপোর্ট। এবার আমরা একটা হল ঘরের মধ্যে এসে পড়েছি। হলের সিলিং এর হাইটটা বিশাল, প্রায় 50 ফুট হবে। এই হলটাই আমরা উপরের ওই মেডিটেশন ঘরটা থেকে দেখেছিলাম। ঢুকেই যেটা চোখে পড়ে সেটা হলো এই বিশাল হলটার বাঁ দিকের দেওয়াল জুড়ে দানবীয় অ্যাকোরিয়াম। মনে হচ্ছে চারদিকটা সমুদ্রের নিচে, আর বিশাল এই হলটা একটা সাবমেরিন। কত বিচিত্র রঙের মাছ, সাপ, কাঁকড়া সব সাঁতরে বেড়াচ্ছে। ওমা, একটা হাঙর চলে গেল মনে হলো। ও বাবা, একটা বিশাল বড় অক্টোপাস আমাদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। বিশাল হলটার আলো আধারি আর সামুদ্রিক জলের আলো একটা অদ্ভুত শান্ত অথচ রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে। আচ্ছা, এই এত বিশাল হলটা কি সমুদ্রের নিচে? না না, ওগুলো আমার আবিষ্কৃত 3D LCD ডিসপ্লে, সব ন্যাশনাল জিওগ্রাফি ডকুমেন্টারি ভিডিও ওগুলো।
কেন জানি না আমার মন কিন্তু এটা মেনে নিল না। অক্টোপাসটা দেখলাম কাছের আরো কাছে চলে এসেছে, একইভাবে ড্যাব ড্যাব করে দেখছে আমাদের। এবার আমার চোখ পড়ল হলটার ঠিক সামনের দেয়ালে একটা প্রকাণ্ড দরজা। আগেই বলেছিলাম হলটার উচ্চতা প্রায় 50 ফুট। মাটি থেকে 50 ফুট অব্দি বন্ধ এই দরজাটা কিসের? সুবর্ণ বলল, ওটা এমার্জেন্সি এক্সিট। যেখান থেকে আমরা হলটায় ঢুকলাম তার ঠিক মুখটায় একটা টেবিল, তার উপরে কাঁচের একটা ক্যাবিনেট, ক্যাবিনেটটার পাশেই রাখা একটা লেজার গান। হল ঘরটার ঠিক ওপর প্রান্তে ঠিক একই রকম আরেকটা ক্যাবিনেট। হলটার মাঝ বরাবর সিলিং থেকে ঝুলছে একটা টেলিস্কোপের মতো যন্ত্র। যন্ত্রটার একটা নল সামনের ক্যাবিনেটের দিকে তাক করা, আর অন্যটা অপর প্রান্তে থাকা ক্যাবিনেটের দিকে। টেলি ট্রান্সপোর্ট সম্বন্ধে আমি একটু আধটু পড়েছি। যে কোনো জিনিসকে মুহূর্তের মধ্যে স্থানান্তরিত করাকে বলে টেলি ট্রান্সপোর্ট করা। প্রফেসর একটা রুবিক কিউব প্রথম ক্যাবিনেটটায় রেখে তার কাঁচ খুলে দিলেন, তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, আপনাদের মধ্যে কেউ এবার ওই অপর প্রান্তে রাখা ক্যাবিনেটটার মধ্যে গিয়ে বসুন। আমায় বাধা দিয়ে চিরন্তন গিয়ে বসে পড়ল ওই ক্যাবিনেটটার ভিতরে। প্রফেসর বলে চললেন, টেলিট্রান্সপোর্টের কৌশলে যে কোনো জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় 1 মিনিটেরও কম সময়ে ট্রান্সফার করা যায়। মাঝখানে যে যন্ত্রটা দেখছেন সেটা হচ্ছে টেলিট্রান্সপোর্টার। দেখুন এবার আমি কেমন করে নিমেষের মধ্যে এই রুবিক কিউবটাকে এখান থেকে ওখানে পাঠিয়ে দেব। উল্টো দিকের দেয়ালে কতগুলো সুইচ আর হ্যান্ডেল নিয়ে একটা প্যানেল বোর্ড তৈরি করা আছে। সেটার সামনে চলে গেলেন প্রফেসর ডিকোস্টা। কয়েকটা সুইচ টেপার পরেই নিচের দিকে টেনে দিলেন একটা হ্যান্ডরেল। টেলিট্রান্সপোর্টারের আলো জ্বলে উঠল। সামনের ক্যাবিনেটের দিকে তাক করা নল থেকে বেরিয়ে এলো একটা সরু ক্ষীণ রশ্মি, যেটা পড়ল রুবিক কিউবটার উপর। রশ্মিটা যেন কিছু একটা টানছে, আলোটা যেন প্রচন্ড জোরালো হচ্ছে প্রতি সেকেন্ডে। নিমেষের মধ্যে রুবিক কিউবটা ভ্যানিশ হয়ে গেল। এ যেন পিসি সরকারের ম্যাজিক। এবার আরেক দিকের নল থেকে আবার রশ্মিটা চলে উঠল। ওটা গিয়ে পড়ল চিরন্তনের ওপর। রশ্মিটা ধপ করে নিভে যেতেই চিরন্তনের হাতে রুবিক কিউবটা দেখতে পেলাম। এ যে অবিশ্বাস্য! কি করেছে প্রফেসর সাহেব? আমি না বলে পারলাম না। প্রফেসরের দৃষ্টি চিরন্তনের চোখের দিকে। বললেন, ব্রাভো মাই বয়। প্রফেসর ডিকোস্টা এলেন ঠিক 3:30 সময়। আমরা খেয়ে দিয়ে সিগারেট খেতে খেতে ভীম পলাশি রাগ শুনছিলাম ভিনাইল রেকর্ডে। চিরন্তন ওকে ভিতরে নিয়ে এলো। কেমন অদ্ভুতভাবে উনি চিরন্তনের দিকে তাকিয়েছিলেন। সভ্যতা ওনাকে পেয়ে নানা রকম গল্প জুড়ে দিল। আলোচনা আর ফিজিক্স বা বায়োকেমিস্ট্রিতে থেমে থাকলো না। ইতিহাস, পলিটিক্স, এমনকি তন্ত্র সাধনা পর্যন্ত আলোচনা হয়ে গেল। যদিও প্রফেসর ডিকোস্টাকে কিন্তু আজ একটু টেন্স দেখাচ্ছিল। কিছুক্ষণ পরে প্রফেসর ডিকোস্টা বললেন, যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো। বলুন সাহেব, কি ব্যাপার? বাইরের ঝলমলে রোদ চলে গিয়ে আকাশ মেঘলা হয়ে এসেছে। এই আন্দামানে এইটা একটা বড় সমস্যা। কখন যে ঝড় হবে আর কখন বৃষ্টি নামবে কেউ বলতে পারে না। আমার সন্দেহ হচ্ছে আমি মনে হয় সেদিন একটা গন্ডগোল করে ফেলেছি। কি গন্ডগোল? সেদিন যখন আপনাদের টেলিপোর্টেশন দেখাচ্ছিলাম তখন ভুলবশত
আমি মনে হয় একটা কাণ্ড করে বসেছিলাম। বুকটা ধরাস করে উঠল। ভদ্রলোকের ভাবলেশহীন চোখ দুটো যেন জ্বলছে ধকধক করে। তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন, আসলে আপনারা আসার আগে আমি একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম, অর্গানিক মেটামরফোসিসের কাজে। মানে সেটা আবার কি? আসলে সবকিছুই তো ইলেকট্রন প্রোটন, শুধু মলিকিউলসগুলো আলাদা আলাদা। আমি একটা চেষ্টা করছি ইন্টারস্পিসিস ট্রান্সফরমেশন করা যায় কিনা। কি আপনার মাথা খারাপ নাকি? এইরকমই তো একটা গবেষণাপত্র আপনি বার করে মুশকিলে পড়েছিলেন না? ইতিমধ্যে বাইরে ভালোই ঝিরঝির করে বৃষ্টি পড়তে লেগেছে। প্রফেসর তার ঠান্ডা কঠিন স্বরে বলতে শুরু করলেন, আপনারা সেদিন সেই টেলি ট্রান্সপোর্টার যেটা দেখলেন, ওই টেলিস্কোপের মতো নলওয়ালা যন্ত্রটা, ওটা আবার ট্রান্সফর্মারও বটে। মানে? মানে মিস্টার সান্যাল, আমার সন্দেহ হচ্ছে সেদিন টেলিপোর্টেশনের সাথে সাথে ট্রান্সফরমেশনও হয়ে গেছে। কি বলছেনটা কি আপনি? আপনারা আসার আগে আমি একটা তেঁতুলে বিছেকে অজগর সাপে পরিণত করার চেষ্টা করছিলাম। রুবিক কিউবের পিছনে ছিল সেই লম্বা বিছেটা, আর অজগর সাপের ডিমটা রাখা ছিল চিরন্তনের পিছনে। আপনারা চলে আসার পর দুটোর একটাও আমি পাচ্ছি না। আপনি একটু খোলসা করে বলবেন? আপনারা কিমেরা জানেন? কিমেরা? হ্যাঁ, কিমেরা। CHIMERA, কিমেরা। প্রচুর প্রাণীর সংমিশ্রণে সৃষ্টি এক প্রাণী কিমেরা। আমি দীর্ঘদিন ধরে এক্সপেরিমেন্ট চালিয়ে এখন কিমেরা করায় সিদ্ধহস্ত হয়েছি। মানে চিরন্তন কি এখন অজগরে পরিণত হবে? না, শুধু অজগর নয়, বিছে, অজগর আর মানুষের সংমিশ্রণ কিমেরা। লোকটা কি পাগল নাকি? কি যা তা বলছে? চিরন্তন নিচে নেই বোধ হয়, উপরে স্টাডিতে আছে। সবই তো বুঝলাম ডক্টর ডিকোস্টা, এখন উপায়টা কি বলুন? বাইরেটা অন্ধকার হয়ে এসেছে। এখন আর ঝিরে ঝিরে বৃষ্টি নয়, বেশ মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ। আপনারা আমার ল্যাবে এসেছিলেন শুক্রবার সন্ধ্যে 7টার দিকে। আজ রোববার। ট্রান্সফরমেশন প্রক্রিয়াটা পুরোপুরি হতে সময় লাগে 48 থেকে 72 ঘন্টা। এখন বাজে 4:15, মানে আমাদের হাতে এখনো পাক্কা 2 ঘন্টা 45 মিনিট মতো আছে। এর মধ্যেই যা করার করতে হবে। একবার ট্রান্সফরমেশন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আর কিছুই করা যাবে না। তাহলে চিরন্তনকে ফেরানো যাবে বলছেন? আলবাত ফেরানো যাবে মিস্টার সান্যাল। ওকে একবার আমার ল্যাবরেটরিতে নিয়ে যেতে হবে। ক্যাবিনেটে বসিয়ে প্রোগ্রামটা ঠিক উল্টো দিকে চালিয়ে দেব, মানে রেট্রোগ্রেড প্রোগ্রাম চালাবো। মিনিট 5 মধ্যেই চিরন্তন আবার আগের ফর্মে ফিরে আসবে। আর 1 মিনিটও আমাদের দেরি করা উচিত নয়। আপনি চিরন্তনকে নিয়ে রওনা দিন, আমি আর সভ্য আপনাদের ফলো করছি। আমি চিরন্তনকে ডাকতেই ও নিচে নেমে এলো। কেমন যেন ঝিমিয়ে আছে ও, মুখটা ভীষণভাবে ফ্যাকাশে লাগছে। বললাম, তোমাকে একবার ডক্টর ডিকোস্টা সাহেবের সাথে ল্যাবরেটরিতে যেতে হবে। নেশাতু চোখে চিরন্তন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সকালবেলা কিন্তু একদম ভালো ছিল, কিন্তু এর মধ্যে কেমন যেন হয়ে গেছে ও। আর মাত্র 2.5 ঘন্টা, তারপর যে কি পৈশাচিক কাণ্ড হবে সেটা ভেবে হাড়হীন হয়ে যাচ্ছে। চিরন্তনকে ডিকোস্টা সাহেবের গাড়িতে উঠিয়ে দিলাম। ডিকোস্টা সাহেব বসলেন ড্রাইভারের সিটে। চিরন্তনকে হাত ধরে তোলার সময় মনে হলো ওর হাতগুলো সাপের চামড়ার মতো ঠান্ডা খসখসে হয়ে গেছে। তবে তবে কি ট্রান্সফরমেশনের প্রক্রিয়া শুরু হয়ে গেল? ডক্টর ডিকোস্টা চিরন্তনকে নিয়ে বেরোবার প্রায় সাথে সাথে
আমি আর সভ্য আমার স্ট্যান্ডার্ড হেরাল্ডটায় চেপে রওনা হলাম। কি একটা মনে হওয়াতে চিরন্তনের চিপ শুদ্ধ ঘড়িটা আর আমার D139 মাউজারটা সঙ্গে নিয়ে নিলাম। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমরা লঞ্চ পেরিয়ে দ্বীপটায় পৌঁছলাম। তারপর এগিয়ে চললাম ঝাউবন ভেদ করে। বৃষ্টি বাদল মাথায় নিয়ে আমরা যখন ল্যাবরেটরির কাছে পৌঁছে গিয়েছি তখন বাজে প্রায় 6টা। সুবর্ণা আমাদের জন্য সদর দরজায় অপেক্ষা করছিল। কেমন যেন থম মেরে আছে ও। ডক্টর ডিকোস্টা বলে দিয়েছেন আপনাদের সার্ভার রুমে বসতে চিরন্তনকে নিয়ে। উনি ওনার এক্সপেরিমেন্ট রুমে আছেন। ডক্টর ডিকোস্টা এটা কেন করলেন আমাদের সাথে? আমরা থাকলে কি বা অসুবিধা হতো না? আজ সার্ভার রুমের প্লেনের মতো দরজাটা খোলা, ভিতরে কোনো কম্পিউটার নেই। ঢোকার সদর দরজা বন্ধ করে দিয়ে এবার সুবর্ণা সার্ভার রুমে এলো। কিরকম যেন ভাবলেশহীন। এ যেন মেলানোই যায় না সেদিনকার সেই সুবর্ণার সাথে। সেই স্বতঃস্ফূর্ত ভাবটাই যেন আর নেই। আমাদের জন্য শরবত এনেছে সুবর্ণা। এই সময় শরবত খেতে ইচ্ছা করল না। কিরকম একটা যান্ত্রিক ভঙ্গিতে সুবর্ণা বলল, রেট্রোগ্রেড প্রোগ্রাম অনেকক্ষণ ধরে চলবে, আপনারা খেয়ে বিশ্রাম করুন। ও চলে যেতেই দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। আমার ভীষণ রকম একটা খটকা লাগতে শুরু করলো। সার্ভার রুমে কোনো কম্পিউটার নেই কেন? ডক্টর ডিকোস্টা বললেন 5 মিনিট সময় লাগবে রেট্রোগ্রেড প্রোগ্রামটা চালাতে। অথচ সুবর্ণা কেন বলল যে অনেকক্ষণ লাগবে? আমাদের চিরন্তনের সামনে নিয়ে যাওয়া হলো না কেন? আচ্ছা, সেদিন ডিকোস্টা সাহেবের এক্সপেরিমেন্ট হলে ওই যে অক্টোপাসটা ওভাবে তাকিয়েছিল, ওটাও কি কোনো কিমেরা? একটা ঠান্ডা শিহরণ মেরুদণ্ড বয়ে নেমে যাচ্ছে। খুব অনুশোচনা হলো। আর চিরন্তনের এই অবস্থার জন্য আমি তো দায়ী। আর সভ্য, ওকেও তো আমি বিপদে ফেললাম। হঠাৎ সভ্য বলে উঠল, দেখেছিস, এটা সার্ভার রুম অথচ একটা কম্পিউটার নেই। এটা কি সার্ভার রুম না অন্য কিছু? আমারও যে সন্দেহ হয়নি তা নয় রে। আরেকটা খটকা হচ্ছে। সুবর্ণা, ওকে দেখে কেমন যেন একটা লাগছে রে, জানিস? কেমন একটা অদ্ভুত চাহনি। সেদিনের সুবর্ণা আর আজকের সুবর্ণার মধ্যে কোনো মিলই নেই। কোনো চিন্তা করিস না আমাকে নিয়ে, দেখাই যাক না শেষ পর্যন্ত। এই ছোট দমবন্ধ ঘরে আমি আর সভ্য, আর কেউ নেই। একটা মাত্র জানলা, তাও কাঁচ দিয়ে সিল্ড করা। একটা খুব লো পাওয়ারের আলো চলছে ঘরটার ভিতর। তবে এসি চলছে বলে দম বন্ধ লাগছে না। কিছুক্ষণ হয়ে গেল। আস্তে আস্তে শরবত খাচ্ছি আর ভাবছি সভ্যর কাল কলকাতায় ফেরার কথা। সেও খুব চুপ এখন। একটা অদ্ভুত শান্তি হঠাৎ মনটাকে আচ্ছন্ন করে ফেলতে চাইল। এসির বাতাসটা বড় সুন্দর লাগছে এখন। সামনে আমার ছোটবেলার বন্ধু সভ্য। কত খেলা, কত আনন্দ, কত স্মৃতি। এ কি, এরকম একটা দুর্ভোগের মুহূর্তে আমি এসব কি ভাবছি? সভ্য আমার দিকে তাকিয়ে হাসছে মিটিমিটি। ওরও হয়তো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। মনটা হালকা হয়ে আসছে। শরীরটা কেমন ভারী হয়ে যাচ্ছে। আমি মেঝেতে শুয়ে পড়লাম। আমার পাশে সভ্য শুয়ে পড়ল।
আমি ঘাড় ঘুরিয়ে বললাম, শরবত। আমার ঘুম আমাকে আরো এক ধাপ আচ্ছন্ন করে তুলল। সভ্য ঘুমোচ্ছে, আমিও ঘুমিয়ে পড়ব, কিন্তু খটকাগুলো লেগেই আছে। খটকা, হ্যাঁ, খটকা। খটকা হলো সুবর্ণা, কিন্তু হ্যাঁ, সুবর্ণার তিলটা নেই, ওর ডান চোখের পাশের তিলটা। ঘুম, 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 শান্তি। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। প্রচন্ড মাথা ধরেছে আর গাটাও ব্যথা করছে। উল্টো দিকে ছোট একটা দরজা খুলে গেল। একটা ছায়া মূর্তি ঘরের মধ্যে ঢুকলো। ছায়া মূর্তিটা আমার মাথার কাছে চলে এসে কিছু একটা করছে। ডেলটয়েড মাসলটা হঠাৎ ব্যথা করে উঠল। মিস্টার সান্যাল, তাড়াতাড়ি উঠুন। উঠে দেখি পাশে সভ্য চোখ কচলাচ্ছে আর আমাকে ঠেলা দিচ্ছে এটি রুগ্ন মহিলা, গায়ে ফুল অ্যাপ্রন। এ তো সুবর্ণা। হঠাৎ এরকম রুগ্ন হয়ে গেছে কেন? আপনাদের সামনে এখন সাংঘাতিক বিপদ মিস্টার সান্যাল। ওরা আপনাদের শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। ওরা মানে? ওরা মানে ডক্টর ডিকোস্টা আর আমার মতো দেখতে ওই অ্যান্ড্রয়েডটা। অ্যান্ড্রয়েড? হ্যাঁ, আমার মতো দেখতে ওই পাশবিক অ্যান্ড্রয়েডটা। বুনো মোষ থেকে তৈরি করেছে ওটাকে। 10টা হাঁটি জোর ওর গায়ে। সে কি? তবে রেট্রোগ্রেড প্রোগ্রাম? ওইসব ভাওতা। ট্রান্সফরমেশন কখনো উল্টো করা যায় না, সে 48 ঘন্টার ভেতরে হোক কিংবা 10 মিনিট। তবে ডক্টর ডিকোস্টা আমাদের সাথে এরকম করলেন কেন? আমি আগে বুঝিনি, কিন্তু এখন বুঝি। উনি খুব সফল বৈজ্ঞানিক হতে পারেন ঠিকই, কিন্তু ওনার ভেতরে মানসিক বিকৃতি আছে। সবাইকে উনি হয় কিমেরা বা ক্লোন বানিয়ে মগজ ধোলাই করে পোষ্য বানিয়ে রাখেন। হ্যাঁ, মগজ ধোলাই? হ্যাঁ, মগজ ধোলাই। ওই যে ওনার হলের উপরে কাচের মেডিটেশন কাম কন্ট্রোল ঘরটা, ওটাই মেডিটেশন হয় না ছাই, ওখানে মগজ ধোলাই করা হয়। ওটা মগজ ধোলাই করারই ঘর। আর ওই যে চাকতিটা আছে না, ওটা মগজ ধোলাই করারই যন্ত্র। সেদিন অবধিও আমি জানতাম যে উনি ভালো মানুষ, কিন্তু যেদিন দেখলাম চিরন্তনকে উনি এরকম একটা বিপদের মধ্যে জ্ঞানও তো ঠেলে দেন, সেদিনই আমি সবটা বুঝতে পারি। আপনারা চলে যাওয়ার পর আমি বুঝতে পারি যে উনি আসলে একটা বিকৃত মনের মানুষ। আমি ওনাকে ভয়ও দেখিয়েছিলাম জানেন তো, যে আমি সবাইকে সবটা জানিয়ে দেব। আর ঠিক সেদিন রাত্রেই উনি আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে হুবহু আমার মতো দেখতে একটা ক্লোন তৈরি করেন। আমাকে এই রুমের পেছনটায় ট্র্যাপডোরের পেছনে আটকে রেখেছিলেন জানেন, কিন্তু আমি কোনো রকমে বেরিয়ে আসতে পেরেছি। কি সাংঘাতিক! আমি আপনাদের ঘুম ভাঙানোর জন্য স্টিমুলেন্ট ইনজেক্ট করি। একটা টুলের ওপরে দেখলাম একটা এনামেলের ট্রেতে 2টো সিরিঞ্জ রাখা আছে। কিন্তু এখন বেরোবার উপায় কি? সুবর্ণা ট্র্যাপ ডোরটার দিকে দেখায়। আমরা ট্র্যাপ ডোরের ভিতর দিয়ে ঘোরানো চোরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি গোল কন্ট্রোল রুমটার দিকে। চুপি চুপি উঠতেই বুঝতে পারি কন্ট্রোল রুমে কিছু একটা চলছে। একটা আঁশটে গন্ধ নাকে আসতে থাকে আর একটা অদ্ভুত শব্দ। মেঝের উপরে কিছু ধারালো জিনিস
যেন ঠিকরে ঠিকরে চলছে। কিসের শব্দ ওটা? সুবর্ণা একটা আঙুল ঠোঁটের কাছে রেখে আমাদের চুপ করে থাকতে বলে। একটা ট্র্যাপ ডোর এখানেও আছে কন্ট্রোল রুম ঢোকার জন্য। ট্র্যাপ ডোরের সরু খাঁজটা থেকে একটা আলো আসছে, সেখানে চোখ রেখে যা দেখলাম তা দেখে মোটামুটি হার্ট ফেল হওয়ার জোগাড়। ঘরটার খুব হালকা আলো, দেওয়ালের চাকতিটা ঘুরছে আস্তে আস্তে। একটা অদ্ভুত জীবকে গোল চাকতিটার নিচে বসানো হয়েছে। পেট মাথাটা একটা বড় অজগর সাপের মতন, আর তলাটা বড় তেঁতুল বিছের মতো। বিছের অসংখ্য দাঁড়গুলো মেঝেতে ঘষা খাচ্ছে আর ওরকম শব্দ হচ্ছে। জিপটা প্রায় 7 ফুট হাইট, কোমর থেকে নিচ অব্দি সেলগুলো কেমন জল জল করছে। অজগরটা বসে জিপ লক লক করছে, মানুষের মতো হাত পাগুলো, কিন্তু সাইজে প্রায় 1.5 গুণ। খিমেরা, বিছে, অজগর আর মানুষের সংমিশ্রণ। ভাবতে ভয় আর কষ্ট একই সাথে হচ্ছে যে এটাই চিরন্তন। ঘরের মধ্যে আরো 2 জন আছে, একজন ডক্টর ডিকোস্টা আর আরেকজন সুবর্ণার ক্লোন। দুজনে মিলে কিমেরাটাকে মগজ ধোলাই করছে। আমরা আবার চুপি চুপি পিছনের দরজা দিয়ে সার্ভার রুমে ফিরে এলাম। পিছনের ট্র্যাপ ডোরটা দিয়ে ভিতরে ঢুকেই ভূত দেখার মতো চমকে উঠলাম। ঘরটায় ঢোকার যে প্লেনের মতো দরজা, তার সামনে 2 জন শুয়ে আছে। ঘরের টিমে আলো থেকে বুঝতে পারলাম এটা আমি আর সভ্য। সুবর্ণা আমাদের সব বুঝিয়ে বলল। ওটা আপনাদেরই ক্লোন। এটা সার্ভার রুম নয়, ক্লোন রুম। আমিই বানিয়েছিলাম আপনাদের 2 জনের ক্লোন। চিরন্তনের কিমেরা হওয়ার ফলে ওর খিদে প্রায় 3 গুণ বেড়ে গেছে। ওরা ভেবেছিল যে আপনাদেরই চিরন্তনের খাদ্য হিসেবে ব্যবহার করবে। আমি আর সভ্য মোটামুটি সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। এখন এই আসল সুবর্ণাই পারে আমাদের এই পাগলাগারদ থেকে রেহাই দিতে। কি জানি ইনি আবার আসল সুবর্ণাই তো, নাকি এখানেও কোনো অভিসন্ধি লুকিয়ে আছে? তাহলে এবার প্ল্যানটা কি? আচ্ছা শুনুন, এখন আপাতত আমরা এই ট্র্যাপ ডোরটার পিছনে না ঘাপটি মেরে বসে থাকবো, কেমন? আমার অ্যান্ড্রয়েড ক্লোনটা আসবে আপনাদের নিয়ে যেতে। খুব সম্ভবত ও 2টো লম্বা স্ট্রেচার নিয়ে আসবে, সেটাতে করে আপনাদের নিয়ে যেতে চাইবে। আমরা এখানেই থাকবো এই ট্র্যাপ ডোরটার পেছনে। অ্যান্ড্রয়েডটা ঠিক যখনই আপনাদের ক্লোনগুলোকে নিয়ে যেতে চাইবে, ঠিক তখনই আমাদের কাউকে গিয়ে ওর ঘাড়ের কাছে একটা নীল সুইচ আছে, সেইটাকে প্রেস করতে হবে। ওইটাই হলো ওর পাওয়ার বাটন। ওইটা চেপে দিলেই নকল সুবর্ণা নিস্তেজ। তারপর আমি অ্যান্ড্রয়েডটার এপ্রিল পরে আপনাদের ক্লোনগুলোকে নিয়ে ওই পিশাচটার কাছে যাব। আপনারা আবার ওই ট্র্যাপ ডোর দিয়ে গিয়ে কন্ট্রোল বা মেডিটেশন রুমটা যাবেন, ঠিক আছে? সেখানে দেওয়ালে যে চাকতিটা আছে ওটার পেছনে একটা কন্ট্রোল প্যানেল আছে, সেখানে অটো ডিস্ট্রাকশন করে একটা বোতাম আছে। আমি আপনাদের ক্লোনগুলোকে নিয়ে নিচে এক্সপেরিমেন্ট রুমটায় থাকবো। হাত তুলে ইশারা করলেই অটো ডিস্ট্রাকশনটা অন করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এই অটো ডিস্ট্রাকশনটা কি? অটো ডিস্ট্রাকশনটা হচ্ছে গিয়ে একটা প্রোগ্রাম, যেটা বাকি যা যা প্রোগ্রাম রান হচ্ছে সেই সবকটাকে ম্যালাইন করে দেবে। সবকটা প্রোগ্রামকে নষ্ট করে দেবে। শুধু তাই নয়, অটো ডিস্ট্রাকশন সুইচ টেপার 20 সেকেন্ডের মধ্যে এই পুরো বিল্ডিংটা ধূলিসাৎ হয়ে যাবে। সুইচ টেপার প্রায় সাথে সাথেই সব এন্ট্রি এক্সিট খুলে যাবে।
একটা তাণ্ডব সৃষ্টি হবে। ল্যাবের ভিতরে যত পশু পোকা মাকড় জীবিত বা মৃত সব হয় গাছ বা পাখিতে রূপান্তরিত হয়ে যাবে। এই ভীষণ প্রলয়ঙ্কারী তাণ্ডবের মধ্যেই আপনাদের কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে, এছাড়া আর বেরোনোর পথ নেই কিন্তু। সুবর্ণার মতো দেখতে অ্যান্ড্রয়েডটা ঘরে ঢুকেছে। ওটা একটা চিপ চালিত মেশিন, নিজের কোনো ইমোশন নেই, চিপে যা আছে তাই ও করবে। আমার মনে হয় না ডক্টর টিকোসটা ওর জন্য ভালো কিছু চিপে ঢুকিয়ে রেখেছে। ওটা দেখতেই শুধু আমার মতো, ওটার গায়ে 10টা হাতির আসরিক জোর আছে, আর ওর চিপে খালি হাতে মানুষ মারবার হাজারো রকম টেকনিক আছে। আমাদের তরফে একটু ভুলের মাসুল কিন্তু সাংঘাতিক পরিণাম ডেকে আনতে পারে। সুবর্ণার অ্যান্ড্রয়েড নিচে উবু হয়ে বসে আমাদের ক্লোনগুলোকে এক্সামিন করছে। উঠে গিয়ে এবার একটা লম্বা স্ট্রেচারের মতো ট্রলি নিয়ে এলো। ট্রলিতে 2টো থাক করা আছে, দুজনকে উপর নিচে নিয়ে যাওয়া যাবে। আমাদের 2টো ক্লোনকে ট্রলিতে তুলে নিল। ক্লোনগুলোর ওজন আমাদের থেকে বেশি বই কম হবে না, কিন্তু ক্লোনগুলোকে অ্যান্ড্রয়েডটা এমন করে তুলল যেন ওগুলোর কোনো ওজনই নেই। অ্যান্ড্রয়েডটা আমাদের দিকে পিছন ঘুরে আছে। ঘাড়ের ডান দিকে একটা নীল সুইচ দেখা যাচ্ছে। আমি ওটার দিকে এগোবো ভাবছি, এমন সময় আমাকে বাধা দিয়ে শেষমেশ সভ্যই এগিয়ে গেল। আমি ওর পেছনে থাকলাম কভার আপ হিসেবে। সভ্য এগিয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েডটার দিকে, কিন্তু এগোতে গিয়ে চরম একটা ভুল করে বসলো। সামনে যে ছোট টুলটা ছিল, যেখানে এনামেলের একটা ট্রেতে খালি সিরিঞ্জগুলো রাখা ছিল, সেটাতে একটা ধাক্কা খেলো। ধাক্কা খেতেই একটা আওয়াজ করে সিরিঞ্জ শুদ্ধ ট্রেটা মেঝেতে পড়ে গেল। শটাং ঘুরে দাঁড়িয়েছে সুবর্ণার ক্লোন অ্যান্ড্রয়েডটা। সভ্যকে দেখছে অ্যান্ড্রয়েডটা, চোখগুলো যেন হাসছে, ঠোঁটে একটা মৃদু হাসি। হঠাৎ হাসি মিলিয়ে গেল, আর সাথে সাথেই প্রফেশনাল প্রাইজ ফাইটারের ক্ষিপ্রতায় আছড়ে পড়লো একটা আপার কাট সভ্যর গালে। ঘুষির জোরে সভ্য গিয়ে পড়লো সিল্ড কাঁচের জানলার উপর। আমি পকেট থেকে মাউজারটা টেনে বার করলাম, কিন্তু মেয়েটার বাঘিনীর মতো ক্ষিপ্রতার রাউন্ড হাউস কিক আমার মাউজারটা ছিটকে ফেলে দিল মেঝেতে। প্রায় সাথে সাথেই বাজ পাখি যেভাবে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, সেরকম আমার উপর ঝাঁপিয়ে পড়লো সুবর্ণারূপী ক্লোন অ্যান্ড্রয়েড। রোগা হলে কি হবে, বুনো মোষের ওজন দিয়ে আমাকে মেঝেতে পেরে ফেললো। আমার পেটের ওপর বসে ডান হাঁটু দিয়ে ঠেসে ধরেছে আমার বুকটা, বাঁ পাটা দিয়ে সাঁড়াশির মতো আটকে ধরেছে ডান হাত। একটা পৈশাচিক আনন্দ ফুটে উঠেছে ওর মুখে। শক্ত লোহার মতো আঙুলগুলো দিয়ে নৃশংসভাবে টিপে ধরলো আমার গলাটা। আমি আপ্রাণ চেষ্টা করেও এই নাক পাশ থেকে বেরোতে পারছি না। আসরিক শক্তিতে বুনো মোষের মেয়েরই আঙুলগুলো আমার প্রাণ পায়ে নিংড়ে নিল। মেয়েটার দাঁত কিরমির করা পৈশাচিক আনন্দ দেখতে দেখতে আমার শরীর অসাড় হয়ে আসছে। হঠাৎ ওর পিছনে আসল সুবর্ণাকে দেখতে পেলাম। ব্যাস, অ্যান্ড্রয়েডটা কেমন যেন নিস্তেজ হয়ে আমাকে ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি কোনো মতে কাঁচতে কাঁচতে উঠে দাঁড়ালাম। আমার দম বন্ধ হয়ে গেছে। ওদিকে সভ্য অজ্ঞান। সভ্যকে জল ছিটিয়ে জ্ঞান ফেরানো হলো। পুরো ঘটনাটাকে হজম করতে আমাদের মিনিট 10 সময় লাগলো। সুবর্ণা অ্যান্ড্রয়েডের ড্রেসটা পরে নিল। আচ্ছা শুনুন, এখন আমার কথাটা মন দিয়ে শুনবেন। আপনারা ট্র্যাপ ডোর দিয়ে কন্ট্রোল রুমে চলে যান, ঠিক আছে? আর আমি নিচ থেকে ইশারা করলেই অটো ডিস্ট্রাকশন মোডটা অন করে দেবেন, কেমন? ও ট্রলিতে শোয়ানো 2টো ক্লোন নিয়ে
বেরিয়ে গেল। আমরা আবার ট্র্যাপডোর দিয়ে ঘোরানো সিঁড়ি বেয়ে কন্ট্রোল রুমে উঠতে আরম্ভ করলাম। গোলাকার কন্ট্রোল রুমে উঠে নিচের দিকে তাকাতেই দেখতে পেলাম চিরন্তনের কিমেরাটা মেঝেতে শুয়ে ঝিমোচ্ছে, আর প্রথম ক্যাবিনেটটার কাছে পায়চারি করছে ডক্টর আলভারেজ ডিকোস্টা। প্রথম ক্যাবিনেটের পাশের দরজা খুলে ট্রলি নিয়ে ঢুকলো সুবর্ণা। বৈজ্ঞানিক মনে হলো খুব খুশি হয়েছে। অজগরটা মনে হয় গন্ধ পেয়েছে, আস্তে আস্তে এগিয়ে চলেছে ট্রলিটার দিকে। মেঝের উপরে তেঁতুল বিছের দাঁড়ার শব্দ আমরা উপরের কন্ট্রোল রুম থেকে শুনতে পেলাম। অজগরটা কিরকম একটা দৃষ্টিতে আমাদের ক্লোনগুলোর দিকে তাকিয়ে আছে। এবার ডক্টর ডিকোস্টা সুবর্ণাকে কিছু বললেন। সুবর্ণা ট্রলিটা নিয়ে চলে গেল 50 ফুট দরজার কাছে। একবার ঘুরে তাকালো ডক্টর ডিকোস্টার দিকে। ডক্টর মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। 50 ফুটের দরজাটাকে আলতো করে ঠেলে ট্রলিটা দরজার ওই প্রান্তে ঠেলে দিল সুবর্ণা। প্রায় সাথে সাথেই নতুন খাবার নেশায় ক্যামেরা ঢুকে গেল ওই দরজার ভিতরে। এবার ডক্টর ডিকোস্টা নিজেই এগিয়ে এসেছে 50 ফুট দরজার দিকে। আমি আর সভ্য দেখছি আর ভাবছি কি করতে চাইছে এই পাগলা বৈজ্ঞানিক। 50 ফুটের দরজা আটকে দিলেন তিনি। এবার কন্ট্রোল রুমের ঠিক নিচে চলে এসেছেন ডক্টর। সেকেন্ড ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে আছে সুবর্ণা। দরজার ওই পাশে কিমেরা আর তার খাদ্যরা কি করছে জানতে খুব ইচ্ছে করছে। বুঝতে পারছি ডক্টর ডিকোস্টা নিচের কন্ট্রোল প্যানেলের কিছু সুইচ খুটখাট করছেন। এবার একটা হ্যান্ডরেল টানার আওয়াজ হলো। বন্ধ দরজাটার ভিতরে কিছু একটা হচ্ছে। কি হচ্ছে? চাপা উত্তেজনায় আমার আর সপুর ঘাম ছুটে যাচ্ছে। এথিক্যাল কোড ব্রেক করেছিলেন ডক্টর ডিকোস্টা। পারমিশন না নিয়েই করে ফেলেছিলেন কতগুলো ভয়াবহ এক্সপেরিমেন্ট। আর তার মধ্যে ছিল ট্রান্সফরমেশন বা অর্গানিক মেটামরফোসিস, মানুষ থেকে বিছে, ছাগল থেকে সাপ, এইসব। আর অন্যটা হলো এথেরিয়াল এক্সপ্যানশন, যার ফলে এটি পিঁপড়ের মতো ছোট পোকাকে তিমি মাছের মতো বড় করে দেওয়া যায়। দুটো এক্সপেরিমেন্টের জন্যই এথিক্যাল কমিটির অনুমতি পাওয়া ছিল প্রয়োজন, কিন্তু বারংবার অ্যাপ্লাই করেও পারমিশন পাননি ডক্টর ডিকোস্টা। সেই সময় ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল সায়েন্সের এথিক্যাল কমিটির চেয়ারম্যান ছিলেন ওনার স্ত্রী জুলি ডিকোস্টা। ওনাকে ইনস্টিটিউট থেকে বহিষ্কৃত করার 1 মাস পর রহস্যজনকভাবে নিখোঁজ হন উনি আর ওনার স্ত্রী। এরপর কিছু বৈজ্ঞানিক সম্মেলনে ডক্টর ডিকোস্টাকে দেখা গেলেও ওনার স্ত্রীকে আর খুঁজে পাওয়া যায়নি। ওদিকে অ্যাকোয়ারিয়ামের ভেতরের অক্টোপাসটা যেন রাগে ফুঁসছে। 50 ফুট দরজা খুলে যেটা বেরিয়ে এলো সেটা আমাদের কিছুক্ষণ আগে দেখা কিমেরায় পরিণত হওয়া চিরন্তন। ফারাক একটাই, ওটা ছিল 7 ফুট আর এটা 40 ফুটের একটু বেশি। বিশাল অজগরের মাথাটার ডায়ামিটারই হবে 20 ফুট। দানবটা চোখ বিস্ফারিত করে সবকিছু দেখছে আর জিভলি ক্লিক করছে। এক্সপেরিমেন্ট হলটায় আলো খুব কম। উপরের কন্ট্রোল রুমেও টিম টিম করে আলো চলছে। দানবটার চোখ যেন জল জল করছে। দানবীয় অজগর মাথাটা নামিয়ে সব জিনিসের গন্ধ শুকছে। মুখটা ডক্টর ডিকোস্টার কাছে নিয়ে গেল। ডিকোস্টা চুপ করে দাঁড়িয়ে দেখছে।
এবার মুখটা নামিয়ে নিয়ে এসেছে সুবর্ণার কাছে। হঠাৎ সুবর্ণাকে দেখে জিভ লিক লিক থেমে গেছে। মন্ত্রমুগ্ধের মতো দানবটা চেয়ে আছে সুবর্ণার দিকে। সুবর্ণা আর থাকতে পারল না, হু হু করে কেঁদে উঠল। এ কি, তুমি এখানে কি করছো? কান্না দেখে ধরে ফেলেছে ধুরন্ধর প্রফেসর। সুবর্ণাকে দেখিয়ে দানবীয় কিমেরাকে অর্ডার দেয় পাগলা বৈজ্ঞানিক। খাও খাও খাও, ওকে খাও, ওকে খাও। মগজ ধোলাই করে পোষ্য করেছে বলে কথা এই দানবকে, কিন্তু পোষ্য হুকুম তামিল করছে না। অবাক হয়েছে আছে সুবর্ণার দিকে। আমি আর সভ্য উপরের কন্ট্রোল রুম থেকে এসব দেখছি আর ভাবছি কখন সুবর্ণা হাত তুলবে আর আমরা অটো ডিস্ট্রাকশন মোড অন করে দেব। হঠাৎ সুবর্ণা যেটা করলো সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। দানবটার মুখের দিকে ছুঁড়ে দিল অদ্ভুত ঘড়ির চিপটা। সুবর্ণা চিরন্তনের দেওয়া ঘড়িটা পড়ে আছে। অ্যাপ্রনের ফুল স্লিভসের তলায় ছিল বলে খেয়াল করিনি এতক্ষণ। চিপটা ছুঁড়ে দেওয়া মাত্রই খপ করে চিপটা মুখ দিয়ে ধরল, কিন্তু চিপটা গিলল না, জিভের তলায় রাখল। লক্ষ্য করলাম সুবর্ণার একটা হাত ঘড়ির উপর। দানবটা একটা শান্ত দৃষ্টিতে নিষ্পলক তাকিয়ে থাকলো সুবর্ণার দিকে। এবার টিকসটাকে দেখলাম ক্যাবিনেটের পাশে রাখা লেজার গানটা তুলে নিয়ে তাক করেছেন দানব রবি চিরন্তনের দিকে। হঠাৎ কেমন খেপে উঠে হিস হিস করে উঠল দানবটা। ঘুরে দাঁড়ালো ডক্টর ডিকোস্টার দিকে। এবার আর শান্ত দৃষ্টি নয়, রক্তচক্ষু নিয়ে যেন গিলে ফেলছে ডক্টর ডিকোস্টার তার লেজার গানটাকে। লেজারের ইন্ডিকেটরের লাল আলো এসে পড়েছে দানবটার দুটো চোখের মাঝখানে। একটা সূর্যের চাপে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে ওটার দেহ। দানবটা হিস হিস করে এগিয়ে গেল ডক্টর ডিকোস্টার দিকে। নিমেষের মধ্যে পেঁচিয়ে ধরল ডক্টর ডিকোস্টার দুটো পা দুটো পেঁচিয়ে থাকা অবস্থাতেই ডক্টর ডিকোস্টার লেজার গানটা ওর শরীরে চেপে ধরে চালিয়ে দিতে যাবে, এমন সময় কালোর একটা গুলির শব্দ হলো আর তার সাথে সাথেই ছিটকে গেল লেজার গানটা। আমার মাউজারটা নিয়ে গুলি চালিয়েছে সুবর্ণা। এতক্ষণে মনে পড়লো সুবর্ণার ক্লোনের সাথে লড়াইয়ের সময় মাউজারটা মেঝেতে পড়ে গিয়েছিল। ওটা যে আর কাছে নেই এতক্ষণ মনে ছিল না। হঠাৎ সামনের অ্যাকোয়ারিয়ামটা ভেঙে বেরিয়ে এলো একটা বিশাল বড় অক্টোপাস। সব কাঁচ ভেঙে বেরোতে লাগলো সমুদ্রের নোনা জল। ডক্টর ডিকোস্টাকে মাটিতে আছড়ে ফেললো ক্যামেরাটা। অক্টোপাসটাও চেপে বসলো পাগলা সায়েন্টিস্টের বুকে। কালো তরল বিষ বেরিয়ে আসছে বিশাল অক্টোপাসটার থেকে। জন্মান্তরের রাগ যেন ছড়িয়ে দিচ্ছে এই বিকৃত বাসবিক মানুষটার উপরে। কোন রকমে নিজেকে ছাড়িয়ে নিয়েছে ডক্টর ডিকোস্টা। অক্টোপাসের কালি মেখে হাঁচর পাচর করতে করতে তুলে নিল লেজার গানটা। প্রায় সাথে সাথে তাক করে ছিন্ন ভিন্ন করে দিল প্রাণীটাকে। অক্টোপাসটাকে মেরে পাগলা প্রফেসর কিমেরাটাকে তাক করতে যাবে, কিন্তু ওর আর কিমেরাটার মাঝখানে ঝাঁপিয়ে পড়ল সুবর্ণা। আমি আর এই দৃশ্য সহ্য করতে পারলাম না। গোল চাকতিটার কাছে গিয়ে ওটাকে তুলে টিপে দিলাম অটো ডিস্ট্রাকশন সুইচটা। সুইচ দিতেই সব যেন কিরকম লন্ডভন্ড হতে শুরু করলো। সব প্রোগ্রাম একসাথে রান হতে আরম্ভ করলো। টেলিপোর্টেশন হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, সব কিছু একসাথে। রুম শুধু সব পোকামাকড়, মাছ, কাঁকড়া, সাপ, জন্তু জানোয়ার ছাড়া পেয়ে এদিক ওদিক দৌড়তে আরম্ভ করলো। ওদিকে টেলিট্রান্সপোর্ট মেশিন নিজের মতো চলতে থাকলো। সিলিংগুলো আরও নেমে এলো। ততক্ষণে লেজার গান চালিয়ে দিয়েছেন ডক্টর ডিকোস্টা। চিরন্তনের কিমেরা আর সুবর্ণা দুজনেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গুলিবিদ্ধ সুবর্ণা চেঁচিয়ে বলল, আপনারা পালান এখান থেকে, নাহলে 20 সেকেন্ডের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। পালান আপনারা, পালান। ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব শুরু হয়ে গেছে ততক্ষণে। অ্যাকোয়ারিয়ামের সব কাঁচ ভেঙে জল বেরিয়ে পড়ছে। বেরিয়ে আছে নানা ধরনের মাছ, সাপ, হাঙর আর কাঁকড়ার দল। নানা রকম আলোর বিকিরণ ছড়িয়ে পড়লো কাঁকড়া করতে। বিধ্বংসী তাণ্ডবে সব উথাল পাথাল হতে লাগলো। আমরা তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে ট্র্যাপ ডোর দিয়ে তাড়াতাড়ি সার্ভার রুমে চলে এলাম। অ্যালার্ম বাজছে চারিদিকে।
বাইরে বেরিয়ে আসার প্রায় সাথে সাথেই দরজার কোল্যাপসিবল নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অটো ডিস্ট্রাকশন শুরু হয়ে গেছে। প্রচন্ড একটা বিধ্বংসী আওয়াজ করে পুরো বিল্ডিংটা ধসে পড়ল। চারিদিকে শুধু বালি, সিমেন্ট আর ধুলো। আজ সব্য বেরিয়ে গেল, কাল ওর যা গেছে তা বলার নয়। চিরন্তন নেই, বড্ড একা একা লাগছে। বারান্দায় গিয়ে দেখলাম চারিদিক রোদ ঝলমল করছে। হঠাৎ দেখি একজোড়া খুব সুন্দর সোনালী রঙের চড়াই পাখি বারান্দার রেলিংয়ে এসে বসেছে। কি খেয়াল হতে দেখলাম দুটোর মধ্যে একটা ডান চোখের পাশে একটা ছোট্ট তিল। আর দেখলাম বারান্দার বাইরে সামনের ল্যাম্পপোস্টার উপরে একটা বাজ পাখি বসে আমার বারান্দাটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কাঁচা পাকা পালকগুলো আর চোখগুলো যেন ক্ষুধার্ত ব্ল্যাক পার্ল। শুনছিলেন সোমতীর্থ গাঙ্গুলির লেখা ডক্টর ডিকোস্টার সন্দেহ। গল্প পাঠে আমি সৌবর্ণ, সব্যসাচী শুভদীপ, সুবর্ণা টুইঙ্কেল, চিরন্তন ময়ূক এবং প্রফেসর ডিকোস্টার চরিত্রে স্বয়ং সোমতীর্থ। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচে কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন যতটা বেশি সম্ভব, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো তাহলে এখানেই বিদায়, বাকি কথা পরে হবে। শুভরাত্রি।